আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এই জন্য আমি কৌরবদের এই সভায় পাণ্ডবদের রাজ্য আর ওদের অধিকারের ফিরিয়ে দেওয়ার দাবি একবার আবার করছি। বলুন মহারাজ, বলুন, আপনি কি পাণ্ডবদের ওদের অধিকার থেকে বঞ্চিত রাখতে চান? হে দ্বারিকাধীশ, আমি একজন পিতা। আমি আপনাকে বোঝাতে পারবো না যে একজন পিতার বাধ্যতা কি হয়। কিন্তু আপনি পাণ্ডবদেরও তো জ্যেষ্ঠ পিতাশ্রী, আপনি ওদের বিরুদ্ধে কি করে যেতে পারেন? পাণ্ডবেরা স্বয়ং আপনাকে আজও নিজেদের পিতার মতোই মনে করে। বলুন, বলুন যে আমি ওদের আশীর্বাদে কি নিয়ে গিয়ে দেব? এটা কি বলে দেব যে আপনি ওদের প্রেম, স্নেহ, আদর এবং শ্রদ্ধাকে লাথি মেরেছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলে দিন। আমাদের ওদের স্নেহ, ওদের প্রেম, ওদের আদর এবং ওদের শ্রদ্ধার কোনো প্রয়োজন নেই। ভাগ্নে, 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 কি হলো মা বাবু? সব কিছু উথল পুথল হয়ে গেছে। উত্থল পুত্থল? হ্যাঁ, তুমি এইটুকুই তো জানোই যে বিরাট নগরে অর্জুনের পুত্রের বিয়ে রাজকুমারী উত্তরার সাথে সম্পন্ন হয়ে গেছে। আমি সব কিছু জানি মা বাবু, সব কিছু জানি। কিন্তু আপনিও আপনার বুদ্ধি ওই বুদ্ধু পাণ্ডবের ওপর কেন খরচ করছেন না? হ্যাঁ ভাগ্নে, এই বিয়েতে সমস্ত রাজা এবং মহারাজা আসছেন। তাদের নাম দেখে আমার চোখ ছানাবেনা হয়ে গেছে, কারণ আমরা পাণ্ডবদের ভিক্ষুক বলে পুরোপুরি আনন্দ করেছিলাম। হুম, ভাগ্নে, এটা তো তুমি বুঝতেই পারছো। আসলে এর অর্থ যে এই সমস্ত রাজা মহারাজা যুধিষ্ঠিরের ভাগ্নের বিয়েতে একত্রিত হয়ে এই ব্যাপারে প্রমাণ এবং ভরসা দিচ্ছেন যে ওরা এখনো যুধিষ্ঠিরকে নিজেদের সম্রাট বলে ভাবেন। ভাগ্নে, এখন এই বানবাসী পাণ্ডবদের দুর্বল মনে করা বড় ভুল হবে আমাদের। হ্যাঁ মা বাবু, আপনি ব্যর্থই চিন্তিত হচ্ছেন। পাণ্ডব যতই বলবান হয়ে যাক না কেন, ওদের বল আমাদের ছলের সম্মুখে দাঁড়াতে পারবে না। আমরা ছল কপটের সাম্রাজ্যের সম্রাট হই, সম্রাট। হ্যাঁ, আর সর্বদাই আমরা সম্রাট থাকবো মা বাবু। ভাগ্নে, এই বিভ্রান্তিতে থেকে দশানন রাবণও মারা গেছিল। একটি কথা সর্বদা মনে রেখো ভাগ্নে, রাজপাট কখনো বিভ্রান্তি এবং নিশ্চিততাতে চালানো যায় না। পাণ্ডবেরা বিয়ের আড়ালে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আমাদের সাথে কুটিল চাল চলছে, কুটিল চাল চলছে। হ্যাঁ কুটিল চাল? হ্যাঁ, কুটিল চাল। কারণ পাণ্ডবেরা বিয়ের সম্পন্ন হবার সাথে সাথে বিরাট নগরের পুরোহিতকে নিজের দূত বানিয়ে হস্তিনাপুর পাঠিয়েছে। কিন্তু মা বাবু, ওই দুধ কোথায়? এই ব্যাপারে তো আমার দুঃখ হচ্ছে ভাগ্নে, যে তোমার কিছুই জানা নেই। তুমি তোমার আশেপাশে কত সাপ ফেলে রেখেছো। অর্থাৎ? অর্থাৎ তোমার মহামন্ত্রীর বিদুর দূতকে দরবারে না নিয়ে এসে সোজা মহারাজ ধৃতরাষ্ট্রের কাছে নিয়ে চলে গেছে। যদি এখনো তুমি সময় নষ্ট করো
তাহলে আমার ভয় হচ্ছে ভাগ্নে যে মহারাজ ধৃতরাষ্ট্র পাণ্ডবদের ওদের রাজ্য ফেরত দেওয়া ভুল না করে ফেলে। না মা বাবু, না, এটা কখনো হবে না। হ্যাঁ, আমি পাণ্ডবদের ওদের রাজ্য কখনো ফিরিয়ে দেব না। মহারাজ ধৃতরাষ্ট্র, আপনি আমাদের পাণ্ডবের জন্য শুধু হস্তিনাপুরের রাজাই নয়, আপনি আমাদের জ্যেষ্ঠ পিতাও। সেই জন্য সন্ধি অনুযায়ী আমরা আমাদের অধিকার এবং ইন্দ্রপ্রস্থকে ফেরত দেওয়ার দাবি হস্তিনাপুরের মহারাজকে করছি। আর তার সাথে নিজের জ্যেষ্ঠ পিতাকে এই নিবেদনও করছি যে উনি দয়া করে আমাদের অধিকারও আমাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কখনো না। হ্যাঁ, মাতাশ্রী, আপনি কোন অধিকারের কথা বলছেন? ওই অধিকার যার সাথে যদি 13 বছরের সুদ যোগ করা হয় তাহলে ওটা মূলধনের থেকে অনেক বেশি হবে। হ্যাঁ, মহারাজ, পাণ্ডবেরা নিজেদের রাজপাট সম্পূর্ণ জীবনের জন্য হারেনি। ডুয়েটের শর্ত অনুযায়ী 13 বছর পর পাণ্ডবদের অধিকার চাওয়ার আগেই ফিরিয়ে দেওয়া উচিত। এটা তো পাণ্ডবদের শিষ্টাচার যে এখন ওনারা আপনাদের থেকে নিজেদের অধিকার দাবি করেছে। ভিখিরি শুধু ভিক্ষে চায়, কারণ ওদের মধ্যে কেড়ে নেওয়ার সাহস হয় না। আর যে ভিক্ষে দেয় ও ভিক্ষেতে কিছু টুকরোই দেয়, রাজপাট না। পাণ্ডবদের তো আমি ইন্দ্রপ্রস্থ তো দূর, ইন্দ্রপ্রস্থর নকশাও দেবো না, যাকে দেখে ওরা নিজের মনকে সান্ত্বনা দিতে পারবে। পুত্র দুর্যোধন, এটা তুমি কি বলছো? পাণ্ডব আমাদের আপনজন। ক্ষমা করুন মাতাশ্রী, ক্ষমা করুন। আমি আপনাকে আর পিতার কোমল হৃদয় থেকে পাণ্ডবদের প্রতি এই স্নেহ আর ভাবনাকে বের করার চেষ্টা করছি, আমি যে বারবার আমাদের ভালো কাজের বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। একবার তো আমাদের পিতা হাতের আসা রাজ্য ওদের ফিরিয়ে দিয়েছিল, এখন সেই ভুল এবার আপনি করছেন মা। না পুত্র, পাণ্ডবদের স্নেহ না, বরং তোমার এই স্নেহ আমাদের রাস্তায় বাধা করে, আমাদের ধর্ম সংকটে ফেলে দেয়। পিতাশ্রী, পাণ্ডবরা আমাদের সাথে জুয়া খেলে নিজের রাজপাট হেরে গেছিল। সেই জন্য যে ইন্দ্রপ্রস্থ আমি জিতেছি তার স্বামী শুধু আমি আর কেউ না। যদি ওর ইন্দ্রপ্রস্থ প্রয়োজন হয় তাহলে ও আমার থেকে চাক, কিন্তু আমি তো এত মূর্খ না যে ভিখিরিদের আমি রাজপাট সব দান করে দেব। যদি পাণ্ডবদের মধ্যে সাহস থাকে তাহলে ওদের আমার থেকে যুদ্ধ করতে হবে। এখন শুধু যুদ্ধ করেই পাণ্ডবরা নিজের রাজ্য ফিরে পেতে পারে, শুধু যুদ্ধ করে। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, এখন শুধু যুদ্ধই হবে, আর কিছু না। যদি দুর্যোধন যুদ্ধকে এত ভালোবাসে, নিজের মৃত্যুর সাথে বন্ধুত্ব করতে চায়, তাহলে আমরা ওদের এই ইচ্ছে অবশ্যই পুরো করব। হ্যাঁ, আমরা ওর যুদ্ধের আহ্বানকে স্বীকার করছি। দূত পাঠিয়ে আমরা নিজেদের অনেক অপমান করিয়ে নিয়েছি, কিন্তু এখন ইটের উত্তর পাথর দিয়ে দেওয়ার সময় এসে গেছে। কৌরবদের কাছে থেকে আমরা নিজেদের প্রত্যেক অপমানের প্রতিশোধ নেব। ভীমসেন ঠিকই বলছে, দুর্যোধন খালি কথায় সোজা রাস্তা আসবে না। আমরা শান্তি দিয়ে পাণ্ডবদের অধিকার চেয়ে অনেক শিষ্টাচার নিবিয়ে নিয়েছি, কিন্তু দুর্যোধন শিষ্টাচারের না, তলোয়ারের ভাষা বোঝে। আমি তো আগেই বলেছিলাম যে দূত পাঠিয়ে আমাদের সময় নষ্ট করা উচিত নয়, বরং হস্তিনাপুরের উপরে আক্রমণ করা উচিত। আমি দেখছি যে আপনাদের বিচারের একটি একটি শব্দ ক্রোধের অগ্নিতে ভরে আছে। যদিও আপনাদের ক্রোধ উচিত আছে, কিন্তু ক্রোধ ব্যক্ত করার সময় উচিত নেই। ক্রোধে একটি শক্তি আছে যাকে আমাদের যুদ্ধভূমির জন্য যত্ন করে রাখা উচিত। আর যুদ্ধের আগে ধর্ম অনুযায়ী আমাদের একটি শেষ উপায় করে দেখে নেওয়া উচিত। ধর্ম মানুষদেরকে ধ্বংসের পথে আগে না যায় যেন
বাধা সৃষ্টি করার চেষ্টা করে। আর এখন শান্তি এবং আশার সমস্ত দ্বার বন্ধ হয়ে যায়নি। কেশব, শান্তির দ্বার? আমরা তো শুধু যুদ্ধের দ্বারই দেখতে পাচ্ছি, যার চৌকটে দাঁড়িয়ে দুর্যোধন আমাদের যুদ্ধের নিমন্ত্রণ দিচ্ছে, ভয় দেখাচ্ছে। হ্যাঁ কৃষ্ণ, শান্তির সমস্ত চেষ্টা ওই সময় শেষ হয়ে গেছিল, যখন দুর্যোধন আমাদের দূতের হাতেই শান্তির পরিবর্তে যুদ্ধের জন্য নিমন্ত্রণ পাঠিয়েছিল। না ভীমভ্রাতা, পাণ্ডবদের পাঠানো শান্তি বার্তাকে ক্ষমতা এবং স্বার্থের লোভে মহারাজ ধৃতরাষ্ট্র এবং দুর্যোধন একটি কক্ষের 4 দেওয়ালে বন্ধ হয়েই শুনেছিল। অন্য কৌরবদেররা এই ব্যাপারে কিছুই জানে না। দুর্যোধন এবং দুঃশাসন দুজনেই বিষাক্ত সাপ, কিন্তু বাকি সমস্ত কৌরবেরা কি ভালো কাজ করেছে। এদের মধ্যে তো সবাই একই মাটিতে তৈরি, অধর্মের মাটি। কিন্তু ভ্রাতা, কৌরবদের মধ্যে বিকর্ণও তো আছে। আপনি কি ভুলে গেছেন দ্রৌপদীর বস্ত্র হরণের সময় ও কৌরবদের ভরা সভায় দাঁড়িয়ে ধর্ম এবং শিষ্টাচারের পক্ষ নিয়েছিল? আর তারপর কুরুবংশের বৃক্ষের ভিত্তি শুধু ধৃতরাষ্ট্র এবং দুর্যোধন না, কুরুবংশের বিশাল বৃক্ষের অন্যান্য ভিত্তিও আছে। আর আমরা নিজেদের পক্ষ ওদের সম্মুখে কৌরবদের সভায় রাখতে হবে। ওদের থেকেই আমাদের পাণ্ডবদের অধিকার চাইতে হবে। কৃষ্ণ, এখন তুমি বলো যে আমাদের আগে কি করা উচিত? আমার বিচারে আমাদেরকে পাণ্ডবদের দিক থেকে আরো একজন শান্তিদূতকে হস্তিনাপুরে পাঠানো উচিত। দ্বারিকাধীশ ঠিক বলছেন, শান্তিদূত আমাদের অবশ্যই পাঠানো উচিত। এই সম্বন্ধে আমার মতে তো আমাদের কোনো দূতকে না পাঠিয়ে এমন কোনো গুণী আর গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দূত বানিয়ে পাঠানো উচিত, যে ধর্ম, শাস্ত্র এবং রাজনীতিতে দক্ষ হয়, সমস্ত কৌরবরা যাকে আদর এবং সম্মান করে। মধুসূদন, আমার চোখে তো শুধু তুমি সেই লোক যাকে কৌরবরা সম্মান করে, আর ওরা তোমাকে ভয়ও পায়। দুর্যোধন অর্থাৎ কৌরব তোমার সামনে মাথা তোলার চেষ্টা করবে না। যদি তা সত্ত্বেও ওরা ছল কপটের সাহায্য নিয়ে কোনো ষড়যন্ত্র করতে চায়, তাহলে তুমি ওদের ষড়যন্ত্রের উচিত জবাব দিতে পারবে। শান্তিদূত? বাহ কৃষ্ণ, বাহ! রণভূমিতে শত্রুদেরকে নিজের চরণ দিয়ে যে পিষে ফেলতে পারে সেই কৃষ্ণ এখন এবার শান্তিদূত হয়ে যাবে ওখানে? আর তাও ওই অন্ধ, বয়রা, ওই বোবা লোকেদের সামনে, যারা না সত্যি শুনতে পারে, না যারা সত্যি বলতে পারে। আর এই ধরনের অধর্মীয় লোকেদের সামনে ওখানে তোমার শান্তিদূত হয়ে যাওয়া এবং শান্তির সন্দেশ শোনানো, এইসব কেন কৃষ্ণ? পাণ্ডবদের ওদের অধিকার দেওয়ার জন্য দ্রৌপদী। কিন্তু পাণ্ডবরা কোনো ব্রাহ্মণ নয় যার অধিকার চাওয়াতে দানে পাওয়া যেতে পারে। ওরা তো ক্ষত্রিয় হচ্ছে, ক্ষত্রিয়। আর ক্ষত্রিয় নিজেদের অধিকার রণভূমিতে যুদ্ধ করে শত্রুদের থেকে শক্তি দিয়ে নিয়ে আসে। কেশব, এটাই তো তোমাকে বোঝাতে চাইছি দ্রৌপদী, যে ক্ষত্রিয় রাজাদের সাথে যেই সব ঘটনা ঘটে ওর ইতিহাস সাক্ষী হয়। যেইভাবে আগামী অনন্তকাল পর্যন্ত মানুষেরা কৌরবদের ওদের ছল কপট এবং অধর্মীদের নামে জানবে, ঠিক ওইভাবেই পাণ্ডবদের ধর্মের পালন এবং ন্যায়ের জন্য লোকেরা মনে রাখবে। যে পাণ্ডবেরা অস্ত্র ওঠাবার আগে শান্তির জন্য সমস্ত চেষ্টা করে দেখে নিয়েছিল। সেই জন্যই আমি শান্তিদূত হয়ে পাণ্ডবদের শান্তি এবং ন্যায়ের পক্ষকে কৌরবদের সভায় রাখতে যাচ্ছি। মহারাজ ধৃতরাষ্ট্র,
আপনি কৌরব বংশের সর্বশ্রেষ্ঠ রাজা, আপনি কৌরব বংশের কর্তা ধর্তা। আপনার ইচ্ছে ব্যতীত কিছুই হতে পারবে না মহারাজ। যে কোনো ব্যাপারে যতক্ষণ আপনার ইচ্ছে হবে না, কেউ কিছুই করতে পারবে না। সেই জন্য আমি কৌরবদের এই সভায় পাণ্ডবদের রাজ্য আর ওদের অধিকারের ফিরিয়ে দেওয়ার দাবি একবার আবার করছি, আর আপনাদের থেকে এই গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করার জন্য আপনার ইচ্ছে জানতে চাই। বলুন মহারাজ, বলুন, আপনি কি পাণ্ডবদের ওদের অধিকার থেকে বঞ্চিত রাখতে চান? বলুন মহারাজ, বলুন। মহারাজ, আমি দেখতে পাচ্ছি এবং আপনাকে আমার চোখ দিয়ে দেখাতে চাই যে কৌরবদের এই সভায় সব আসন অস্থির হয়ে আছে। শব্দ ছোট হয়ে চেহারায় ভাব নিয়ে ফুটে উঠেছে। মুখমণ্ডলের রেখা চিন্তার জাল তৈরি করছে, আর এই জালে আমি সম্পূর্ণ ভারতবর্ষ দেখতে পাচ্ছি, যা চিন্তার জালের পেছন থেকে আজ কৌরবদের এবং ওদের মহারাজের দিকে আশার সাথে চোখ খুলে তাকিয়ে আছে। ইতিহাস শুধু আপনারই না, সম্পূর্ণ গৌরব আর সিদ্ধান্তেরও প্রতীক্ষা করছে। সেই জন্য মহারাজ, কোনো কিচ্ছু বলার আগে নিজের সিদ্ধান্তের প্রতি একটি শব্দকে ভবিষ্যতের ধর্মকাটায় ওজন করুন, আর তারপর বলুন মহারাজ, তারপর বলুন। বলুন মহারাজ ধৃতরাষ্ট্র, এটা চুপ থাকার সময় একদমই না। ক্ষমা করুন দ্বারকাধীশ, মহারাজ যা বলতে চাইছিলেন তা আগেই পাণ্ডবের দুধ দিয়ে বলে দিয়েছেন। কিন্তু পাণ্ডবরা আপনাকে এইখানে আসার কষ্ট দিয়ে ভালো করিনি। মহারাজের উত্তর তো এখনো ওটাই আছে যা আগে ছিল। পাণ্ডবদের জুয়াতে হেরে যাওয়া রাজপাট কোনোদিন ফিরিয়ে পাবে না। যদি মহারাজের এই উত্তরই থাকে, তাহলে এই উত্তর মহারাজের মুখ দিয়ে এই ভরা সভায় আমি শুনতে চাই। হে দ্বারিকাধীশ, আমি একজন পিতা। আমি আপনাকে বোঝাতে পারবো না যে একজন পিতার বাধ্যতা কি হয়। কিন্তু আপনি পাণ্ডবদেরও তো জ্যেষ্ঠ পিতাশ্রী, আপনি ওদের বিরুদ্ধে কি করে যেতে পারেন? পাণ্ডবেরা স্বয়ং আপনাকে আজও নিজেদের পিতার মতোই মনে করে। পরম প্রতাপী যুধিষ্ঠির আর ওর ছোট ভাইয়েরা আপনাকে এবং কুরু বংশের সমস্ত জ্যেষ্ঠদের নিজেদের সম্মানিত প্রণাম পাঠিয়েছে। আমাকে প্রার্থনা করেছে যে ওদের দিক থেকে আমি সমস্ত জ্যেষ্ঠদের আশীর্বাদ গ্রহণ করি। মহারাজ, বলুন, বলুন যে আমি ওদের আশীর্বাদে কি নিয়ে গিয়ে দেব? এটা কি বলে দেব যে আপনি ওদের প্রেম, স্নেহ, আদর এবং শ্রদ্ধাকে লাথি মেরেছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলে দিন। আমাদের ওদের স্নেহ, ওদের প্রেম, ওদের আদর এবং ওদের শ্রদ্ধার কোনো প্রয়োজন নেই।
যান দ্বারকাধীশ, যান, গিয়ে বলুন ওই 5 জন ভাণ্ডদের যে ইন্দ্রপ্রস্থ আমি জিতেছি, আমি। যদি ওই ভিতুরা ইন্দ্রপ্রস্থ চায় তাহলে জিতে নিয়ে যাক যুদ্ধভূমিতে। আপনার লাখ লাখ বলার সত্ত্বেও পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থ ফেরত দেব না, কারণ ইন্দ্রপ্রস্থ আমার আছে, শুধু আমার, আর শুধু আমারই থাকবে। মহারাজ থামান, দুর্যোধনের এই জিতকে থামান। কারণ এটাও তো হতে পারে যে আপনার এই পুত্র নিজের মিথ্যে মান, অহংকার এবং জিদের জন্য ধ্বংসের ওই ভয়ানক জঙ্গলে বাদ ভুলে যায়, যেখান থেকে বেরোবার কোনো রাস্তাই হয় না। দুর্যোধনের পাণ্ডবদের প্রতি এই ঘৃণা, এই একগুঁয়ে স্বভাব স্বয়ং নিজের ধ্বংসের দরজাকে ঠকঠকাচ্ছে, যুদ্ধের নিমন্ত্রণ দিচ্ছে। আর যদি এই যুদ্ধ হয় তাহলে এর মধ্যে শুধু দুর্যোধনেরই না, সম্পূর্ণ কৌরবেরা ধ্বংস হয়ে যাবে। আর এই ধ্বংসের উত্তরদায়িত্ব আপনার উপরে হবে মহারাজ, আপনার উপরে। দ্বারকাধীশ, আপনি সম্মানিত গুরুজন, কিন্তু তার মানে এটা না আপনি শান্তি দূত হয়ে মহারাজকে উত্তেজিত করছেন, ওনাকে যুদ্ধের ধমকি দিচ্ছেন। এটা আমি একদম সহ্য করতে পারি না। আপনার ভালো এবং আপনার আদর এটাতেই আছে যে আপনি ওই পাণ্ডবদের প্রশংসা করা বন্ধ করে চুপচাপ বসে থাকুন। দুর্যোধন, নিজের জিহ্বাকে লাগাম লাগাও এবং সত্যি শোনা শেখো। দ্বারিকাধীশের প্রতি এই ধরনের অপশব্দ বলা ভালো দেখায় না। ভগবানের ক্রোধ থেকে বাঁচতে চেষ্টা করো। পিতামা, ভয় ওই পায় যে ভীতু হয়। আমি কারোর ক্রোধ থেকে ভয় পাই না, কারণ দুর্যোধন স্বয়ং একটি ক্রোধের নাম, ক্রোধ। ঠিক বলেছ দুর্যোধন, তুমি একজন ক্রোধী। আর এখন এই ক্রোধই বিদ্যুৎ হয়ে হস্তিনাপুরে পড়ার চেষ্টা করছে। মহারাজ, দুর্যোধনের এই কাটাই ভরা বিষাক্ত শব্দ একটি অপ্রয়োজনীয় যুদ্ধকে অনিবার্য করছে। মহারাজ, ধর্মরাজ যুধিষ্ঠির নিজের শান্তি সন্দেশে এই কথাও বলেছিল, যদি মহারাজ ধৃতরাষ্ট্র নিজের পুত্রের কারণে বাধ্য হয়ে আমাদেরকে আমাদের রাজ্য না ফেরত দিতে পারেন, তাহলে ওনাকে কৌরবদের এই সভায় বেশি লজ্জিত করবেন না, ওনাকে বাধ্য করার প্রদর্শন করবেন না। তার থেকে পাণ্ডবদের ইন্দ্রপ্রস্থের পরিবর্তে 5 ভাইয়ের জন্য শুধু 5টি গ্রামই চেয়ে নেবেন। ওরা 5টি গ্রাম পেয়েই সন্তুষ্ট হয়ে যাবে। আমি ওই ভিখিরিদের 5 গ্রাম তো দূরের কথা, ছুঁজের নোকের সমানও ভূমি দেব না। এটা আমার শেষ এবং অটল সিদ্ধান্ত। হে মধুসূদন, আমার মনে প্রিয় পাণ্ডবদের প্রতি কোনো পাপ ভাবনা নেই। আমি আজও ওদের অতটাই প্রেম করি যতটা কি আমি নিজের পুত্রদের করি। হে জনার্দন, তুমি তো সবই জানো। আমার শরীর অবশ্যই এই রাজ সিংহাসনে বসে আছে, কিন্তু আমার আত্মাকে কেউ সম্বন্ধের প্রেম জালের মধ্যে ফাঁসিয়ে কোন অন্ধকার কারাগৃহেতে বন্দী বানিয়ে রেখেছে। আমি এই সম্বন্ধে পালন করতে বাধ্য আছি, আমি বাধ্য। আমি কিছুই করতে পারবো না, কিছুই করতে পারবো না।
মহারাজ ধৃতরাষ্ট্র, আপনি আপনার বাধ্যতার দুঃখ বলে নিজের কর্তব্য থেকে পেছনে হতে পারবেন না, ওর থেকে পালাতে পারবেন না। আপনি একটি রাজা, একজন রাজা, আর রাজা কাউর অধীনে থাকে না, আর কাউর বন্দী হয়ে থাকে না, বরং ওকে বন্দী বানিয়ে নেয় যে অন্যদের অধিকারকে কেড়ে নিতে চায়। ভাগ্নে, শ্রীকৃষ্ণ তো এখন শান্তির ভাষা ভুলে গিয়ে যুদ্ধের ভাষা বলছেন। ও দূতের মর্যাদার উল্লঙ্ঘন করছে। ও জামাই বাবুকে আমাদের বিরুদ্ধে শত্রু বানিয়ে আমাদের বন্দী বানাতে চান। হ্যাঁ, আরে এ কি আমায় বন্দি বানাবে? আমি ওকেই বন্দি বানিয়ে নেব। কর্ণ, বন্দি বানিয়ে নাও একটা পক্ষপাতী দূতকে। সাবধান! কেউ যদি দ্বারকাধীশের দিকে এক পা বাড়াবার সাহস করে, তাহলে এইখানেই এই দরবারে সবার মাথা কেটে ফেলে দেব। সাত্বিকী, বসো। এসো এসো দুর্যোধন, এসো কর্ণ, আমাকে বন্দি বানিয়ে নাও। চলো সাত্বিকী। না মধুসূদন,